হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের স্টুডেন্টরা যারা আছো, আর্টস এবং কমার্সের, আজকে হচ্ছে আমরা তোমাদের সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্সের একদম ইম্পর্টেন্ট এবং সবচেয়ে মজার একটা চ্যাপ্টার পড়ব। চ্যাপ্টার 5 দেখতে হলে আলো চাই। তো আজকে হচ্ছে চ্যাপ্টার 5 এর লেকচার 1 আমরা শুরু করব। তো ইতিমধ্যে আমরা আমাদের বেসিক টু প্রোতে আমরা কয়টা চ্যাপ্টার শেষ করছি আমি যদি একটু কাউন্ট করি, চ্যাপ্টার 1 শেষ করছি, চ্যাপ্টার 2 শেষ করছি, চ্যাপ্টার 10 শেষ করছি, 11 শেষ করছি, তারপর হচ্ছে চ্যাপ্টার 7 শেষ করছি। আজকে হচ্ছে চ্যাপ্টার 5 বা আমাদের 6 নাম্বার চ্যাপ্টার। আজকে মানে এই চ্যাপ্টারটা শেষ হলে আর মাত্র 5টা চ্যাপ্টার বাকি থাকবে। তোমার এসএসসি পরীক্ষার 4 থেকে 5 মাস আগেই আমরা হচ্ছে কি ভালোভাবে আমাদের সব বেসিক টু প্রো একদম শেষ করে ফেলবো। ওকে, তো আমি হয়তো এই চ্যাপ্টারটা ইউটিউবে ফ্রি করে দিব, ঠিক আছে? শুধুমাত্র এই চ্যাপ্টারটা ইউটিউবে ফ্রি করে দিব, যে আমাদের আর্টস কমার্সের যারা আছে, বিজ্ঞানে যারা এখনো পিছিয়ে আছে, তাদেরকে একটু বোঝানোর জন্য যে আমরা এখানে কীরকমভাবে পড়াই আমাদের বেসিক টু প্রো কোর্সে। ওকে, তোমরা যারা আমাদের অলরেডি কোর্সে আছো, ঠিক আছে, তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা কোর্সের সম্পর্কে। তো আজকে চলো আমরা শুরু করি। অধ্যায় 5 দেখতে হলে আলো চাই, আমাদের বেসিক টু প্রো এর 6 নাম্বার অধ্যায়, মানে রানিং 6 নাম্বার অধ্যায়। ওকে, তো দেখতে হলে আলো চাই মানে এটা কি, একটু পড়ার আগে মানে চ্যাপ্টারে ঢোকার আগে আমরা একটু ভিজুয়ালাইজ করে নিই যে আমরা কি কি দেখবো এই চ্যাপ্টারে। ওকে, তোমরা ক্লাস 8 এর বিজ্ঞানে হচ্ছে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ এই দুইটা জিনিস শিখে আসছো। ওকে, তারপর আরেকটা কি জিনিস কি শিখছো, আরেকটা জিনিস হচ্ছে তোমরা কি বলে ওই যে চোখ বা লেন্স, এই জিনিসটাও শিখছো, তাই না? তো আজকে আমাদের পড়ার বিষয় এইগুলোই। আমাদের এই চ্যাপ্টারে আলোর প্রতিফলন নিয়ে তেমন কোনো আলোচনা নাই, কিন্তু যেহেতু আমরা আলোর প্রতিসরণটা পড়বো, আমাদের আলোর প্রতিফলনটাও একটু জানিয়ে নিতে হবে। তো আমরা প্রতিফলনটা একটু বেসিক ধারণা দিব, তারপর প্রতিসরণের বইয়ে যা যা জিনিসগুলো আছে সবগুলো একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। আমাদের প্রথমেই চ্যাপ্টারের শুরুতেই যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আয়না বা দর্পণের ব্যবহার। আয়না বা দর্পণ মানে কি? আমরা হচ্ছে এই যে বাসায় যে ড্রেসিং টেবিল থাকে, ঠিক আছে, ওইখানে কি থাকে, একটা আয়না থাকে, সেটার সামনে দাঁড়িয়ে আমরা হচ্ছে সাজগোজ করি, তাই না? তো এইগুলোই হচ্ছে কি আয়না বা দর্পণ। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, আমাদের দৈনন্দিন জীবনে আয়না বা দর্পণের নানা রকম ব্যবহার আছে। বর্তমান পাঠে আমরা আয়না বা দর্পণের দুটি বিশেষ ব্যবহার নিয়ে আলোচনা করব। এই দুটি হলো নিরাপদ ড্রাইভিং এবং পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক বা পার্বত্য সড়কের বিপজ্জনক বাঁকে আয়না বা দর্পণের ব্যবহার। ওকে, আচ্ছা এইটা শুরু করব। আচ্ছা আমরা এটা শুরু করে দিই, ঠিক আছে? আমরা এটার পরে হচ্ছে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা আজকে দুইটা জিনিস দেখব। দর্পণের ব্যবহার বা আয়না বা দর্পণের ব্যবহারের দুইটা মেইন জিনিস দেখব। একটা কি নিরাপদ ড্রাইভিং, আর একটা কি পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকে আয়না ব্যবহার বা পাহাড়ি সড়কের বিপজ্জনক বাঁকে আয়না বা দর্পণের ব্যবহার। এই দুইটা জিনিস হচ্ছে আমরা দেখব। তো শুরুতে আমরা হচ্ছে একটা নিরাপদ ড্রাইভিং জিনিসটা দেখে আসি, ঠিক আছে? একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো। তোমরা ধরো নিরাপদ ড্রাইভিং, ড্রাইভিং কিসে কিসে হয়? বাইক, তারপর হচ্ছে কি বাস, এরপর আবার কি প্রাইভেট কার, তারপর কি মাইক্রোবাস, এই সবগুলোই তো আমাদের মানে যান, ঠিক আছে, যানবাহন। তো আমরা এই যানবাহনে নিরাপদভাবে কিভাবে ড্রাইভিং করতে পারি সেই জিনিসগুলোর জন্য আমাদের হচ্ছে এই আয়না বা দর্পণ দরকার হয়। কোন কোন ক্ষেত্রে দরকার হয় সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তুমি একটু চিন্তা করো, তুমি অবশ্যই বাইক দেখছো, তুমি অবশ্যই প্রাইভেট কার দেখছো, তুমি বাসে চড়ছো, তাই না? তো সবগুলোর ক্ষেত্রে তুমি দেখবা যে ড্রাইভার যেখানে ড্রাইভ করে বা বাইকার যেখানে বাইক চালাইতেছে, তার উপর পাশে, আমি বাইকার, আমি দুইটা আলাদা আলাদাভাবে একটু এক্সপ্লেন করার ট্রাই করি। প্রথমে বাইকের কথা চিন্তা করো। বাইকারের দুই হাতে দুই হ্যান্ডেল থাকে, তারপর কি উপরে দুইটা গ্লাস এরকম থাকে, তাই না? দুই পাশে দুইটা গ্লাস থাকে। এই যে ধরো ওয়েট, হ্যাঁ, এরকম ভাবে ড্রাইভারের ইয়েতে একটা গ্লাস থাকে, আবার এই পাশ থেকেও ড্রাইভারের ইয়েতে একটা গ্লাস থাকে, এবং এই পাশে হচ্ছে হ্যান্ডেলগুলো থাকে, ঠিক আছে? এই যে বাইকের হ্যান্ডেল ধরো, আবার এই বাইকের হ্যান্ডেল ধরো। ওকে, এই যে হ্যান্ডেল ধরে চালাতেছে, দুই পাশে দুইটা গ্লাস থাকে। এই গ্লাসগুলোর কাজ কি, তাই না? এখন প্রশ্ন হতে পারে এই গ্লাসগুলোর কাজ কি? এই গ্লাসগুলোর কাজ হচ্ছে পিছে থেকে যে অন্য কোনো যানবাহন আসতেছে কিনা সেটা আমাকে দেখানো। ওকে, গ্লাসগুলো দেখবা ড্রাইভাররা মাঝে মধ্যে হচ্ছে একটু ঘুরে, মানে একটু বেকারে টাকা, ঠিক আছে, একটু বেকা চেকা করে। কেন করে? কেন করে? কারণ তারা হচ্ছে পিছের তার যতটুকু দেখার দরকার তার ততটুকু সে এখানে বসে দেখতে পাচ্ছে কিনা সে ওইটা অ্যাডজাস্ট করে নেয়।
ঠিক আছে, সে ওইটা অ্যাডজাস্ট করে নেয়। সেম ভাবে বাম পাশেরটাও, সে হচ্ছে ডান পাশে, সে যখন বাইক চালাইতেছে সে ডান পাশের মিরর দিয়ে তার ডান পাশের সাইড থেকে কোনো গাড়ি আসতেছে কিনা সেটা দেখতেছে, এবং বাম পাশের মিরর দিয়ে তার বাম পাশের সাইডের কোনো গাড়ি আসতেছে কিনা দেখতেছে। এই জিনিসটা কেন দরকার? তুমি যদি পিছনে তোমার গাড়ি আসতেছে কিনা ফুল স্পিডে, বা পিছনে কোনো গাড়ি আছে কিনা এটা যদি না জানো, তুমি যখন টার্ন নিবা, তুমি যখন বাইক করে টার্ন নিবা, ঠিক আছে, টার্ন নেওয়ার সময় কি হবে, ওই গাড়ি এসে তোমাকে মেরে দিবে, ঠিক আছে, তুমি মরে যাবে, শেষ। তো এই নিরাপদ ড্রাইভিং এর জন্য হচ্ছে আমাদের কি গ্লাস লাগে বা দর্পণ লাগে। এই যে এই দর্পণগুলো হচ্ছে আমাদের এখানে ব্যবহার হচ্ছে। তো এটা গেল কি মোটরসাইকেলের ক্ষেত্রে। এখন যদি তোমাকে আমি একটা প্রাইভেট কার বা বাসের ক্ষেত্রে বলি, সেম জিনিসটা কি হয় একটু দেখো। আমরা একটু ইয়েতে দেখে আসি। দেখো, দেখা যাচ্ছে না? এই তো দেখা যাচ্ছে। দেখো, গাড়ির পাশে বা বাসের দেখবা বড় বড় দুইটা বাসের সামনে দিয়ে, এক ভাঙাচোরা বাস তো অনেকগুলোই আছে, ঠিক আছে, ওগুলোর মিরর থাকে না, তাও দেখবা কি সামনে দিয়ে দুইটা বড় বড় মিরর থাকে বাসের ক্ষেত্রে। আর গাড়ির ক্ষেত্রে দুই পাশে হচ্ছে সাইড মিরর গুলো থাকে, ঠিক আছে, একটা হচ্ছে রাইট সাইড মিরর, একটা হচ্ছে কি লেফট সাইড মিরর। এদের কাজ কি? এদের কাজ কি, গাড়ি চালক বা ড্রাইভার যখন গাড়ি চালাইতে থাকে তখন সে একটু ওইখানে তাকালে, তার রাইট সাইড মিররে তাকালে সে দেখতে পারবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তার পিছনে কোনো গাড়ি আসতেছে কিনা, সে দেখতে পারবে তার পিছনে কোনো গাড়ি আসতেছে কিনা। আবার সে যখন এখান থেকে ওই তার ওই পাশের সিটে, মানে একদম লেফট সাইডের ইয়েতে তাকাবে, লেফট সাইডের মিররে তাকাবে, তখন সে কি দেখবে, তার লেফট সাইড থেকে কোনো গাড়ি আসতেছে কিনা বা তাকে ওভারটেক করতে চাচ্ছে কিনা। এবং এইখানে একটা মিরর থাকে, এই যে উপরের মিররটা, ঠিক আছে, এই যে রিয়ার ভিউ মিরর বলে এটাকে, ঠিক আছে, উপরের মিররটাকে সে অ্যাডজাস্ট করে কিনো, সে হচ্ছে ডিরেক্টলি পিছনে দেখতে পায়। একটা হচ্ছে তোমার রাইট সাইডের কোনাকুনি অ্যাঙ্গেল থেকে দেখে, একটা হচ্ছে লেফট সাইডের কোনাকুনি অ্যাঙ্গেল থেকে দেখে, আর একটা হচ্ছে ডিরেক্ট পিছনে দেখে, যেটা হচ্ছে একদম ড্রাইভারের মাথার উপরে থাকে। তুমি যদি প্রাইভেট কারে উঠো একটু দেখতে পারবা, ঠিক আছে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কি করি, দর্পণ ব্যবহার করি। তো দেখি এখন আমাদের বইয়ে কি জিনিসটা লেখছে সেটা আমরা একটু দেখি। বইয়ে আমাদের কোন টপিকটা লেখছে। আচ্ছা, প্রথমে নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে, গাড়ি নিরাপদ ড্রাইভিং করার অন্যতম শর্ত হচ্ছে কি, নিজ গাড়ির আশেপাশে কি ঘটছে তা সবসময় খেয়াল রাখা। গাড়ির আশেপাশে কি ঘটছে তা খেয়াল না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণত গাড়ির ড্রাইভারের সিটের দরজার সামনের দিকে দুই পাশে সাইড ভিউ মিরর নামে দুটি আয়না থাকে। কি ভিউ মিরর নামে? সাইড ভিউ মিরর নামে দুটি আয়না বা দর্পণ থাকে। এছাড়া গাড়ির ভিতরে সামনের দিকে মাঝখানেও রিয়ার ভিউ মিরর নামে আরেকটি আয়না বা দর্পণ থাকে। এগুলো দেখছো, একটা হচ্ছে দুইটা সাইড ভিউ মিরর, একটা হচ্ছে রিয়ার ভিউ মিরর। এগুলো গাড়ির দুই পাশে এবং পিছনের দিকে দেখার কাজে সাহায্য করে, ঠিক আছে। এই যে মাত্র বললাম যে সাইড ভিউ মিরর গুলো কি করে, তাদের দুই পাশে দেখার কাজে সাহায্য করে, এবং রিয়ার ভিউ মিররটা কি করে, তার একদম বরাবর পিছনে দেখার জন্য সাহায্য করে। ফলে ড্রাইভার সামান্য মাথা ঘুরিয়ে চারপাশ দেখতে পারে, তার শরীরে কোনো রকম মোচড় দিতে হয় না বা নাড়াতে হয় না। এখন বুঝো, সাইড ভিউ মিরর নাই, লেফট সাইড রাইট সাইড মিরর রাইট সাইড ভিউ মিররও নাই, তোমার লেফট সাইড ভিউ মিররও নাই, তারপর কি রিয়ার ভিউ মিররও নাই। তোমার এখন ড্রাইভার গাড়ি চালাইতেছে, এখন তাকে কি টার্ন নিতে হবে, সে ডান পাশে মোড় ঘুরবে, এখন সে কি করে, সে কি এমন পিছে তাকাবে, সে কি এমন পুরোটা গাড়ি রেখে এমন পিছে তাকাবে না, অথবা তার একদম পিছনে দেখতে হবে, সে কি একদম উঠে পিছনে তাকাবে না, এরকম করবে না। এই সমস্যাগুলো এড়ানোর জন্যই কি করছে তারা, গাড়ির মধ্যে মিররের ব্যবস্থা করে দিছে। ওকে, আচ্ছা, এরপর পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঘ, ঠিক আছে, পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঘ। একটা জিনিস দেখো, এই ধরো তোমার পাহাড়ি রাস্তাটা, ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এইখানে ধরো একটা গাড়ি আছে, ওকে, এইখানে ধরো একটা গাড়ি আছে, এইখানে ধরো আরেকটা গাড়ি আছে। এই গাড়িটার পক্ষে কি কোনোভাবে বোঝা সম্ভব যে এইখান থেকে একটা গাড়ি আসতেছে? কোনোভাবে বোঝা সম্ভব না, তাই না? এই গাড়িটার পক্ষে এই গাড়ি, এখানে যে একটা গাড়ি আছে, এটা কোনোভাবে বোঝা সম্ভব না। তো দুইটা গাড়ি যখন ফুল স্পিডে চলে আসবে, সে জানে না এই পাশে কোনো গাড়ি আছে কিনা নাই, বা ওই পাশে কোনো গাড়ি আছে কিনা নেই, তখন কি হবে, অ্যাক্সিডেন্ট হবে না? এই দুর্ঘটনা এড়ানোর জন্যই আমরা হচ্ছে এই যে পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঘ, এটাকে বলতেছি আমরা অদৃশ্য বাঘ। দেখো, গাড়ি যতটুক দেখতে পাবে এইটুক দেখতে পাবে, এই গাড়িটাও এইটুক দেখতে পাবে, এর বেশি এই মোড়ে সে দেখতে পাবেই না, এই মোড়ে সে দেখতেও পাবে না। এই দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা এই পাহাড়ি রাস্তার বাঁকে পাহাড়ি রাস্তা অদৃশ্য বাঁকে এরকম আয়না দিয়ে রাখি। তো দেখো, এই গাড়িটা যখন এই আয়নার দিকে সে তাকাবে, তখন দেখবে কি এই পাশ থেকে একটা গাড়ি আছে। সেম ভাবে এই গাড়িটা যখন এখানে তাকাবে, সে দেখবে কি তার এই পাশে একটা গাড়ি আছে, তখন তারা কি স্পিড অ্যাডজাস্ট করে কি তারা সাবধানে বাঁকটা বা মোড়টা নিবে। ওকে, তো এই হচ্ছে পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে আমরা যেভাবে আয়না ব্যবহার করে থাকি।
তারপর তোমরা হচ্ছে টেলিস্কোপ দেখছো, পেরিস্কোপ দেখছো কিনা জানি না, ঠিক আছে। এই যে এখানে এরকম একটা জিনিস থাকে পেরিস্কোপের ক্ষেত্রে, ধরো এইখানে একটা কোনো বস্তু আছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু চেঞ্জ করে নিয়ে দিই। হ্যাঁ, ধরো এখানে কোনো একটা বস্তু আছে, এইখান থেকে ধরো আমার চোখ এটা, ঠিক আছে, এটা আমার চোখ, এইখান থেকে কি এই বস্তুটা কোনোভাবে দেখা সম্ভব? এইখান থেকে এই বস্তুটা কি কোনোভাবে দেখা সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? তোমার এইখানে একটা কোনাকুনি ভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মিরর দিয়ে দেয়, এইভাবে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মিরর দিয়ে দেয়। এই দুইটা মিরর প্রথমে তোমার চোখের আলোটা এখানে পড়ে, ওইখানের আলোটা তোমার চোখের দিকে আসে, এবং এখানের আলোটা অলরেডি এখানে পড়তেছে। এইভাবে হচ্ছে কি আমরা পেরিস্কোপে জিনিসগুলো দেখে থাকি। তো দর্পণের হাজার হাজার ব্যবহার আছে। আমাদের এখানে শুধুমাত্র দুইটা ব্যবহারের কথা বলছি, একটা হচ্ছে নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে, একটা হচ্ছে পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে আমরা যে দর্পণগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা এখন আমরা পড়ি, বইয়ে যে কথাগুলো লিখছি সেটা একটু পড়ি। যে পাহাড়ি রাস্তায় সাধারণত আঁকা বাঁকা হয়, অনেক সময় এমনও বাঁক থাকে যে রাস্তাটি প্রায় 90 ডিগ্রি বেঁকে যায়, ঠিক আছে, রাস্তাটি প্রায় 90 ডিগ্রি বেঁকে যায়। তখন সামনের রাস্তা দিয়ে কি আসছে বোঝার কোনো উপায় থাকে না। এই কারণে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং বিপজ্জনক। ড্রাইভিংকে নিরাপদ করার জন্য পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে বড় সাইজের গলীয় দর্পণ স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা হয়। এর ফলে এর কাছাকাছি এসে দর্পণে তাকালেও বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটি দেখা যায়, এবং ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকের ক্ষেত্রে। আচ্ছা তারপরে কি আছে একটু দেখি। হ্যাঁ, আলোর প্রতিসরণ। এটার আগে আমরা একটু এই জিনিসগুলো একটু কভার করে আসি। এই যে পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁক, তারপর কি নিরাপদ ড্রাইভিং, এই জিনিসগুলো তোমার পরীক্ষায় শর্ট কোয়েশ্চেনের জন্য একদম মাস্ট, ঠিক আছে। যে পাহাড়ি রাস্তায় নিরাপদ বাঁকের জন্য কেন দর্পণ ব্যবহার করা হয়, এক্সপ্লেইন করো। তারপর কি নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে কেন দর্পণ ব্যবহার করা হয়, এই যে কেন, এই যে কোয়েশ্চেনগুলো কিসের জন্য, শর্ট কোয়েশ্চেনের জন্য। ওকে, একদম ইজি মার্ক, ঠিক আছে। আচ্ছা তো চলো আমরা একটু বইটা একটু দেখে আসি যে বইয়ের মধ্যে আমাদের আর কিছু বলছে নাকি। ওকে, আমরা একটু বইটা দেখে আসি। তো চলো আমরা বইটা দেখি, বইয়ে আর কি কি বলছে একটু। দর্পণের ব্যবহার, আচ্ছা এই যে নিরাপদ ড্রাইভিং, ঠিক আছে। এই দেখো সাইড ভিউ মিরর, রাইট সাইড ভিউ মিরর, লেফট সাইড ভিউ মিরর এবং রেয়ার ভিউ মিরর, ঠিক আছে। এই সবগুলো হচ্ছে আমাদের কি ড্রাইভিং এর মেইন কাজে লাগে। তারপর আর কি কি আছে একটু দেখি। এই যে পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁক, আচ্ছা একটু একটু সবাই আমরা এখানে একটু পড়াটা পড়ে নেই। দেখো এখানে কি বলছে, যে এর পাশাপাশি আয়নাগুলো ঠিক করে পরিষ্কার করে নিতে হয় যেন ময়লা বা ধুলাবালি না থাকে। আয়নার ময়লা থাকলে অন্য কোনো প্রতিবিম্বের অবস্থান ঠিকভাবে নাও বোঝা যেতে পারে। গাড়ির কোনো কারণে পিছনের দরকার হলে প্রথমে 3টি দর্পণই চোখ বুলিয়ে নিতে হবে। গাড়ির কোনোভাবে কি পিছানোর দরকার হলে, গাড়ি যদি আমরা পিছাই, ওই যে আমরা বলি না পার্ক করি না, গাড়ি পার্ক করার সময় কি গাড়ি সামনে নিতে হয় পিছিয়ে নিতে হয়, তো তখন আমাদের কি 3টি দর্পণের ক্ষেত্রেই চোখ বুলিয়ে রাখতে হবে, এবং গাড়িটি না থামানো পর্যন্ত সারাক্ষণ 3টি দর্পণের প্রয়োজন অনুসারে চোখ রাখতে হয়। তাছাড়া চলন্ত অবস্থায় গাড়ির লেন পরিবর্তন করার আগে 3টি আয়না বা দর্পণের দিকে খেয়াল রাখতে হবে যেন পিছনের গাড়ির অবস্থান বোঝা যায়। আচ্ছা এই দেখো এই যে পাহাড়ি রাস্তা, ঠিক আছে, এই যে পাহাড়ি রাস্তা, এই যে বাঁকের ক্ষেত্রে, অদৃশ্য বাঁকের ক্ষেত্রে পাহাড়ের ওই পাশে কোনো গাড়ি আছে কিনা কোনোভাবে বোঝার উপায় নেই। কিভাবে বুঝবো? এই যে এই দর্পণটা দিয়ে হচ্ছে আমরা বুঝে যাব। ওকে, তারপর এই যে আমাদের আলোর প্রতিসরণ আসছে, তো আমরা চলো আলোর প্রতিসরণ শুরু করি। আলোর প্রতিসরণ শুরু করার আগে আমরা আলোর দুইটা ধর্ম নিয়ে পড়ব। ওকে, প্রতিসরণ শুরুর আগে আমরা আলোর দুইটা জিনিস নিয়ে পড়ব। কি কি? আলোর দুইটা জিনিস নিয়ে পড়ব, ওয়েট। হ্যাঁ, একটা হচ্ছে আলোর প্রতিফলন, আর একটা হচ্ছে কি আলোর প্রতিসরণ। একটা হচ্ছে আলোর প্রতিফলন, একটা হচ্ছে আলোর প্রতিসরণ। এই যে আলোর প্রতিসরণ যেটা, এটাই মিললে আমাদের বইয়ে আছে, এটাই মিললে আমাদের বইয়ে আছে। এই জিনিসটার পূর্ণ আলোচনা আমাদের বইয়ে নাই, তো আমরা এটা স্কিপ করব। তো আমরা এটা স্কিপ করবো, এবং স্কিপ করার আগেও আমরা কি করব, একটু বেসিক ধারণাটা একটু নিয়ে দেবো। শুধু বেসিক ধারণাটা হলেই হবে, আর কিচ্ছু লাগবে না এখান থেকে। আলোর প্রতিফলন নিয়ে তোমার পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসবে না, যা আসবে আলোর প্রতিসরণ নিয়ে আসবে। আলোর প্রতিসরণের দুইটা সূত্র আছে, ঠিক আছে, এইগুলো নিয়ে তোমার কোয়েশ্চেন আসবে।
তো চল আমরা হচ্ছে কিছু জিনিস একটু বুঝে নিই। আলোর প্রতিফলনটা আগে একটু দেখি। আলোর প্রতিফলন, আচ্ছা শুধু এইটুক একদম বেসিক ধারণা। এটা হচ্ছে কি একটা অক্ষ এবং এইটাকে বলতেছি আমরা বিভেদ তল, ঠিক আছে? এটাকে ধরো আমরা বিভেদ তল বলতেছি, এটাকে বলতেছি আমরা কি বিভেদ তল, ঠিক আছে? এবং এই জিনিসটাকে বলতেছি আমরা, এই লাইনটাকে বলতেছি অভিলম্ব, অভিলম্ব। আচ্ছা, তো আলোর প্রতিফলনের জিনিসটা কি হয়? আলো কোনো একটা বিন্দুতে যত কোণে আপতিত হয় সে তত কোণেই প্রতিফলিত হয়ে ওই একটা বিন্দু থেকে বের হয়ে যায়। এই যে আপতন কোণ যত হয় এবং প্রতিফলন কোণ যত হয়, এই যে কোণের যে সমান মানটা, এটাই হচ্ছে আলোর প্রতিফলনের মেইন যে ধর্মটা সেইটা। মানে বুঝো, আলো ধরো এই বিন্দু থেকে, মানে এখান থেকে এই বিন্দুতে এসে পড়ছে, ঠিক আছে? আলো কি করছে? এখান থেকে এই বিন্দুতে এসে পড়ছে এবং এই বিন্দু থেকে সেম কোণে অভিলম্বের সাথে, এই যে অভিলম্বের সাথে একই কোণে সে প্রতিফলিত হয়েছে। আলো কোন একটা বিন্দুতে যখন এসে পড়ে, যে এইখান থেকে এসে পড়ে, সেখান থেকে এই রশ্মিটাকে বলবি আমরা আপতন রশ্মি, আপতন রশ্মি। এবং এই কোণটাকে বলি আমরা, অভিলম্বের সাথে এই কোণটাকে বলি আপতন কোণ, আই। আই দ্বারা বুঝি আমরা কি আপতন কোণ। এবং একই কোণে যখন সে বের হয়ে যায় তাকে আমরা বলি প্রতিসরণ কোণ, প্রতিফলন কোণ, ঠিক আছে? প্রতিফলন কোণ, ওকে? এখানে দেখো আই ইকুয়াল টু আর, কোন ক্ষেত্রে? আলোর প্রতিফলনের ক্ষেত্রে, ফলনের ক্ষেত্রে, আলোর প্রতিফলনের ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু আর। মানে কি? আলো যত কোণে আপতিত হয় সে তত কোণেই প্রতিফলিত হয়ে বের হয়ে যায়। আবার বলতেছি, আই ইজ ইকুয়াল টু আর মানে কি? আলো যত কোণে আপতিত হয় বা যত কোণে সে একটা বিন্দুতে আসে সে তত কোণেই ওই বিন্দু থেকে বের হয়ে যায়। ওকে, একেই আমরা বলতেছি কি আলোর প্রতিফলন। এখন আলোর প্রতিফলনটা কোন কোন জায়গায় হয় একটু যদি বোঝার ট্রাই করো। আমরা যখন দর্পণে, আমরা যখন এই যে ড্রেসিং টেবিলে আমরা কি দেখি, যখন আমরা চেহারা দেখি নিজেদের, তখন কি হয়? এই যেটা হচ্ছে দর্পণ, ওকে? এটা হচ্ছে দর্পণ। আমরা ধরো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা যদি এখান থেকে দেখি, আমরা দর্পণের দিকে এদিকে চোখ ফেলি, আমরা অপোজিট দিকে আমরা কি আমাদের শরীরটাকে দেখতে পাবো। এই যে চলে আসতেছে, এই যে আমরা শরীরটাকে দেখতে পাচ্তেছি, কেন? প্রতিফলনের কারণে। আচ্ছা, এই দেখো দর্পণের এক পাশে এরকম দাগ দিলাম কেন? দর্পণের এক পাশে এরকম দাগ দিলাম কেন? তুমি হচ্ছে ধরো একটা ট্রান্সপারেন্ট মানে কি? একটা জিনিসের এই পাশে থেকে ওই পাশ একদম ইজিলি দেখা যায়, একটা জিনিস এই পাশ থেকে ওই পাশে একদম ইজিলি দেখা যায়। ট্রান্সপারেন্ট কোনো কাচের দিকে থাকো, আমাদের দর্পণ বা আমরা আয়না যাই বলি না কেন, সেগুলো কি এক একটা কাচ। দর্পণ বা আয়না সবই হচ্ছে কাচ, ঠিক আছে? এখন কোন কাচটা হচ্ছে দর্পণ? কোন একটা কাচের যদি এক পাশে এভাবে পাড়া লাগানো থাকে, রূপা, তারপর কি আলকাত্রা, আরো আমরা অনেক কিছু দিয়ে হচ্ছে সেই একটা পাশ ঢেকে দিই। কোনো কারণে যদি একটা পাশ এভাবে ঢেকে দেওয়া হয় তখনই তাকে আমরা দর্পণ বলি। কোনো কাচের যদি একটা পাশ এভাবে আমরা ঢেকে দিই তখনই তাকে আমরা দর্পণ বলে থাকি, ঠিক আছে? তো এই দর্পণের ওই পাশে কিন্তু আমরা দেখতে পাবো না, কারণ কি? ওই পাশে পাড়া লাগানো আছে, ঠিক আছে? পাড়া লাগানো বা আলকাতরা লাগানো একই জিনিস তুমি বলতে পারো, ঠিক আছে? তো আমরা কি দর্পণের ওই পাশে দেখতে পাবো না, আমরা যখন দর্পণের দিকে তাকাবো আমরা যেভাবে তাকাইতেছি তার বিপরীত দিকে আমরা দেখতে পাবো। এটাই হচ্ছে আমরা আলোর প্রতিফলনের কারণে দেখতে পাচ্ছি। এটা কি করতেছি? আমরা আলোর প্রতিফলনের কারণে দেখতে পাচ্ছি। এখন প্রতিফলন পড়ানোর, এটা বইয়ে নাই, তাও আমি কেন পড়াইছি? আমরা যখন প্রতিসরণটা দেখব তখন দেখব প্রতিফলনে কি দেখলাম, যত কোণে আপতিত হয়েছে আলোক রশ্মি তত কোণে প্রতিফলিত হয়েছে, তত কোণে প্রতিফলিত হয়েছে, ওকে? কিন্তু আমরা দেখব যে আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে যত কোণে আপতিত হবে তার থেকে কম কোণে প্রতিফলিত হবে অথবা বেশি কোণে প্রতিফলিত হবে, ঠিক আছে? এই জিনিসগুলো কেন হবে সেটাই আমরা প্রতিসরণের ক্ষেত্রে দেখে থাকব, ওকে? তো চল আমরা হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে শুরু করি। তার আগে আরেকটা জিনিস, আমাদের দর্পণ হচ্ছে দুই রকম। দর্পণ দুই রকম, কি কি? একটা হচ্ছে সমতল দর্পণ,
একটা হচ্ছে সমতল দর্পণ এবং একটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ আবার দুই রকমের। গোলীয় দর্পণ আবার দুই রকমের, একটা কি, একটা হচ্ছে উত্তল দর্পণ এবং আরেকটা হচ্ছে অবতল দর্পণ। এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা আছে এই চ্যাপ্টারে, ঠিক আছে। এই যে উত্তল দর্পণ অবতল দর্পণ নিয়ে আমাদের এই যে চ্যাপ্টারে আলোচনা আছে। তো একটু দেখে নিই যে একদম বেসিক উত্তল দর্পণ কি রকম। উত্তল দর্পণ হচ্ছে কি রকম, আমরা যদি হাতটা এরকম করি, আমরা যদি এই হাতটাকে একটু ভাঁজ করার ট্রাই করি, হাতের এই পাশে যদি পাড়া লাগানো থাকে, এই যে ভিতরের সাইডে যদি পাড়া লাগানো থাকে, হাতের ভিতরের সাইডে যদি পাড়া লাগানো থাকে, তখন তাকে আমরা কি বলতেছি, তখন তাকে আমরা বলতেছি উত্তল দর্পণ। মানে বাইরের সাইডটা হচ্ছে আমার দর্পণ, ঠিক আছে, বাইরের সাইডটা হচ্ছে আমার কাচ এবং ভিতরের সাইডটা হচ্ছে পাড়া লাগানো। এবং সেম ভাবে বাইরের সাইডটা যদি পাড়া লাগানো থাকে, ভিতরের সাইডটা যদি দর্পণ হয়, তখন তাকে আমরা বলতেছি অবতল দর্পণ। অবতল দর্পণটা কিরকম হবে, অবতল দর্পণটা হবে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে উত্তল দর্পণ, এই পাশে হচ্ছে আমাদের আলো পড়বে এবং অবতল দর্পণে কি হবে, এই পাশে আলো পড়বে। ওকে, আচ্ছা, উত্তল দর্পণ গেল, অবতল দর্পণ গেল। এখন এখন আলোর প্রতিসরণ, ঠিক আছে, আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ জিনিসটা কি, আলোর প্রতিসরণ জিনিসটা কি, ঠিক আছে। আলোর প্রতিসরণে আমাদের কিছু মাধ্যম দরকার হয়। মাধ্যম মানে কি একটু বুঝো। মাধ্যম মানে হচ্ছে, ধরো আলোটা, এই আলোটা বায়ু মাধ্যমে আছে, এই যে আমাদের এখানে লাইট জ্বলছে, লাইট হচ্ছে কি বায়ু মাধ্যমে আছে, আমাদের এখানে হচ্ছে গ্যাসীয় অবস্থা বা বায়বীয় মাধ্যম। এখন এই রুমটা যদি পানি দিয়ে ফিল আপ করে ফেলি, আমি পানি দিয়ে ফিল আপ করে ফেলি, তখন কি হবে, পানি মাধ্যম হয়ে যাবে না, রুমটার মধ্যে পুরোপুরি পানি। এখন জিনিসটা বোঝার ট্রাই করো যে আমাদের মাধ্যমের কথা যে বলছি না, একটা বললাম কি বায়ু মাধ্যম, একটা হচ্ছে পানি মাধ্যম। মানে কি, আলো বায়ু মাধ্যম থেকে যখন পানি মাধ্যমে যাবে, তখনই আমরা আলোর প্রতিসরণটা দেখতে পাবো, প্রতিসরণের ধর্মগুলো আমাদের চোখে আসবে। এবং শুধু বায়ু মাধ্যম পানি মাধ্যম না, আমাদের এখানে আরো অনেক মাধ্যম থাকতে পারে। বায়ু থেকে পানি, বায়ু থেকে কাঁচ, কাঁচ থেকে পানি, কাঁচ থেকে গ্লিসারিন। শুধু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মাধ্যমগুলো স্বচ্ছ হতে হবে, মাধ্যমগুলো স্বচ্ছ হতে হবে। মানে কি, সেখান দিয়ে আলো পাস করতে পারবে বা যেতে পারবে। যদি আলো কোনোভাবে সেখান দিয়ে কোনো একটা মাধ্যম দিয়ে না যেতে পারে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো যাচ্ছে, একটা মাধ্যম দিয়ে গেল কিন্তু অন্য মাধ্যম দিয়ে আলো যেতে পারলো না, তখন কি আলোর প্রতিসরণটা হবে না। তখন কি হবে না, আলোর প্রতিসরণটা হবে না, তখনই সেটা কি হয়ে যাবে, আলোর প্রতিফলন হয়ে যাবে। ওকে, তখনই সেটা কি হয়ে যাবে, আলোর প্রতিফলন হয়ে যাবে। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, আমরা মাধ্যমের কথাগুলো মাথায় রাখবো, আরেকটা কি জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যে আমাদের মাধ্যমগুলো স্বচ্ছ কিনা, আমাদের মাধ্যমগুলো স্বচ্ছ কিনা। যদি মাধ্যমগুলো স্বচ্ছ হয়, তখনই আমরা আলোর প্রতিসরণটা দেখতে পাবো, তখনই আমরা কি করবো, আলোর প্রতিসরণটা দেখতে পাবো। আচ্ছা, এখন ধরো একটা হচ্ছে বায়ু মাধ্যম এবং আরেকটা হচ্ছে পানি মাধ্যম। এই যে মাঝ বরাবর যে জিনিসটা, মাঝ বরাবর যে দাগটা, সেটাকে আমরা কি বলছিলাম একটু আগে, অভিলম্ব বলছিলাম। সেটাকে আমরা কি বলছিলাম, অভিলম্ব বলছিলাম, অভিলম্ব। ওকে, সেটাকে আমরা বলছিলাম হচ্ছে অভিলম্ব। এবং এটাকে বলছি কি আমরা, বিভেদ তল। বিভেদ তল, বিভেদ তল মানে কি, এই যে বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমটাকে পার্থক্য করে রাখছে, বিভেদ করে রাখছে, আলাদা করে রাখছে, এই জিনিসটাকে বলতেছি আমরা কি, বিভেদ তল। ওকে, এটাকে আমরা বলতেছি কি, বিভেদ তল। আচ্ছা, যেহেতু পানি মাধ্যম, তো আমরা একটু পানি দিই। আহা, পানির দাগ বড় হয়ে গেছে। আচ্ছা, আবার দিব। ওকে, আচ্ছা, এবার একটু দেখো, এটাকে বলতেছি আমরা বিভেদ তল, অভিলম্ব, বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যম। আচ্ছা, এখন কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রতিসরণের ক্ষেত্রে, আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি তির্যকভাবে আসতে হবে। তির্যকভাবে মানে কি, এইটা ধরো আলোক রশ্মি, ঠিক আছে, এটা কি সোজা ভাবে না, মানে কি একদম লম্ব বরাবর। আলোক রশ্মিটা এইভাবে আসলে আমাদের আলোর প্রতিসরণটা হবে না।
আলোক রশ্মি এইভাবে আসলে, একদম বরাবর আসলে বা লম্বভাবে আসলে আমার আলোর প্রতিসরণটা হবে না। আলোক রশ্মি যদি একটু তির্যকভাবে মানে একটু বাঁকাভাবে আসে তখনই আমার আলোর প্রতিসরণটা হবে। তখনই কি হবে? আমার আলোর প্রতিসরণটা হবে। আচ্ছা, তো দেখো এটা ছিল বায়ু মাধ্যম, এটা ছিল পানি মাধ্যম। তা আমরা প্রথমে কি বললাম? আলোক রশ্মি তির্যকভাবে, আলোক রশ্মি কি করতে হবে? সে তির্যকভাবে আসতে হবে তাকে, আলোক রশ্মি তির্যকভাবে আসতে হবে। একটু মুছে, এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে পানি মাধ্যম। একটু সরিয়ে রাখি। হ্যাঁ, এবার দেখো আলোক রশ্মি যদি তির্যকভাবে আপতিত হয়, আলোক রশ্মি কি করে? যদি বেঁকাভাবে, তির্যক বেঁকা একই জিনিস, তুমি যেভাবে মনে রাখতে পারো। আলোক রশ্মি যদি এরকম বেঁকাভাবে আপতিত হয় মানে কি? বিভেদ তলের দিকে, মানে বায়ু মাধ্যম থেকে সে যদি পানি মাধ্যমে এভাবে বেঁকাভাবে যাইতে চায়, তখন কি হবে? মনে হবে যে আলোক রশ্মি তো বেঁকাভাবেই যাচ্ছে, তো সে যেইভাবে যাচ্ছিল সেই পথেই সে বের হয়ে যাবে। এটা মনে হবে যে আলোক রশ্মি যেই পথে আসছিল একদম ডিরেক্ট সোজাভাবে সেই পথে বের হয়ে যাবে, কিন্তু এটা হবে না। এটা হবে না। কি হবে? আলোক রশ্মি, আলোক রশ্মি এই অভিলম্ব আছে না, এই যে আমাদের অভিলম্ব, যেটা অভিলম্বের দিকে একটু বেঁকে আসবে। আলোক রশ্মি যেই পথে যে কথা যাওয়ার কথা ছিল সে সেই পথে যাবে না, সে অভিলম্বের দিকে একটু বেঁকে আসবে। সে অভিলম্বের দিকে কি করবে? একটু বেঁকে আসবে। কেন? কারণ আমরা দেখছিলাম কি প্রতিফলনের ক্ষেত্রে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি বা প্রতিফলন কোণ, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ, এটা ধরি আমরা আই, এটা ধরি আর, আই নট ইজ ইকুয়াল টু আর হবে। এখন কথা হচ্ছে কেন? কোয়েশ্চেনটা হচ্ছে কেন? কোয়েশ্চেনটা হচ্ছে কেন, তাই না? উত্তরটা হচ্ছে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলোক রশ্মি তার বেগ পরিবর্তন হয়, তখন আলোক রশ্মির কি বেগ হ্রাস পায় বা বৃদ্ধি পায়। আবার এই কোশ্চেনটা হচ্ছে কেন, যে আলোক রশ্মি যেই পথে আসছিল তার তো সেই পথে যাওয়ার কথাই ছিল, তাই না? আলোক রশ্মি যেই পথে আসছিল তার তো সেই পথে যাওয়ার কথাই ছিল, সে অবিলম্বের দিকে সরে আসলো কেন? কোশ্চেনটা হচ্ছে সে অবিলম্বের দিকে সরে আসলো কেন? কোশ্চেনটার উত্তর হচ্ছে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার বেগের হ্রাস ঘটে বা বৃদ্ধি ঘটে। তখন কি হয়? তার বেগের হ্রাস ঘটে বা বৃদ্ধি ঘটে। আবার বলতেছি, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলোক রশ্মির বেগের হ্রাস ঘটে বা বৃদ্ধি ঘটে। আমরা কি জানি? আমরা জানি বায়ু মাধ্যমে, বায়ু মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বায়ু মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা তোমরা জানবা। ওকে, এইটুক জানার কথা আশা করি। তো এই যে বায়ু মাধ্যমে বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড মানে কি? মানে কি? মানে হচ্ছে আলো বায়ু মাধ্যমে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। আবার বলতেছি, আলো 1 সেকেন্ডে বায়ু মাধ্যমে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে থাকে। এটাই হচ্ছে বায়ু মাধ্যমে আলোর বেগ, এটাই হচ্ছে বায়ু মাধ্যমে আলোর বেগ। এখন আরেকটা জিনিস আমরা, এই যে আমরা তো দেখলাম কি করে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তার বেগের পরিবর্তন হয়, হ্রাস ঘটে বা বৃদ্ধি ঘটে, তাই তো? এখন কোশ্চেন হচ্ছে কখন বৃদ্ধি ঘটবে ভাইয়া এবং কখন হ্রাস ঘটবে? আমরা এখানে দেখতে পাচ্ছি কি তার বেগের হ্রাস ঘটছে না। কিভাবে বুঝছি তার বেগের হ্রাস ঘটছে? তার যে পথে যাওয়ার কথা ছিল সে তার থেকে নিচেতে গেছে, ঠিক আছে, তার থেকে কম সরে নিচেতে গেছে, তার মানে কি তার বেগের এখানে হ্রাস ঘটছে। কেন হ্রাস ঘটছে? তুমি দুইটা মাধ্যম দেখো, বায়ু মাধ্যম, পানি মাধ্যম। এখন আমাকে বলো দুইটা মাধ্যমের মধ্যে কোন মাধ্যমটা বেশি ঘন? দুইটা মাধ্যমের মধ্যে কোন মাধ্যমটা বেশি ঘন? বায়ু মাধ্যম ঘন নাকি পানি মাধ্যম ঘন? অবশ্যই পানি মাধ্যম ঘন। বায়ু মাধ্যম হালকা, পানি মাধ্যম একটু ঘন, ঠিক আছে। তারপর কঠিন মাধ্যম আরো ঘন। গ্লিসারিন বায়ু পানি থেকেও ঘন, কাঁচ হচ্ছে কি আবার পানি থেকে ঘন। এখন ওই যে শুরুতে বললাম না যে মাধ্যমের উপর নির্ভর করবে আমাদের প্রতিসরণাঙ্কটা কেমন হচ্ছে, এটা বলছিলাম না? তো সেম জিনিসটাই এখানে আমরা দেখতে পেলাম। তো আমাদের আউটকাম কি কি এখান থেকে? আমরা দেখতে পাইছি যে আলো
যখন মাধ্যমের পরিবর্তন করে, মানে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন আলোক রশ্মির বেগের পরিবর্তন হয়। এই বেগের পরিবর্তনের কারণে আলোক রশ্মি যেই পথে যাওয়ার কথা ছিল সে সেই পথে যায় না, যার কারণে তার দিকটা একটু পরিবর্তন হয়। এই দিকের পরিবর্তনটাকে আমরা বলতেছি কি? আলোর প্রতিসরণ। এই দিকের পরিবর্তনটাকে আমরা কি বলতেছি? আলোর প্রতিসরণ। এখন এই যে আই আর, এগুলো কি? আই আর এগুলো কি? আই হচ্ছে আপতন কোণ। আপতন মানে কি? যেই বিন্দু থেকে আলোক রশ্মিটা আসে বিভেদ তলে এসে পড়ে, সেই বিন্দুটাকে বা সেই অভিলম্বের সাথে আলোক রশ্মি এসে যেই কোণটা উৎপন্ন করে তাকে আমরা বলতেছি কি? আপতন কোণ। এবং প্রতিসরণের পরে আলোক রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলতেছি প্রতিসরণ কোণ। ওকে, এটুকু বুঝতে পারছো? তার মানে কি আপতন কোণ আর প্রতিসরণ কোণ সমান হবে প্রতিসরণের ক্ষেত্রে? কখনোই হবে না। ওকে, তাহলে এটাকে আমরা হচ্ছে কি প্রতিসরণের দুইটা সূত্র আমরা দেখবো, ঠিক আছে? আমরা প্রতিসরণের দুইটা সূত্র দেখবো সামনে। এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো। এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো। এখন সেম জিনিসটা যদি উল্টা হতো, সেম জিনিসটা যদি উল্টা হতো, উল্টা মানে কি? বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে আলো আসছে না? এখন আমি যদি পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলো আনি তখন কি হয় দেখো। যদি আমি পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলো আনি তখন কি হয় দেখো। এই ধর আমার হচ্ছে বিভেদ তল, ঠিক আছে? একটু বেঁকা টেকা হইলে মাফ করে দিও, হচ্ছে মনে হয় বেঁকা টেকা। ওকে, তাও মনে হয় সোজা হয়নি। এবার হওয়ার কথা। হ্যাঁ, তারপর আচ্ছা, যা হওয়ার হয়েছে। এখন আমরা দেখি, এটা হচ্ছে আমাদের পানি মাধ্যম। ওকে, এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম। তা আমি লিখে দিই পানি, দেখা যায় না এই কালিটা? হ্যাঁ দেখা যায়। আর এটা হচ্ছে কি? বায়ু মাধ্যম। ওকে, এখন এখন আমরা দেখি আলোক রশ্মিটা যদি পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আসে তখন আমাদের কি হয়। এই ধর আবার পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আসতেছে। এখন আলোক রশ্মিটার কোন দিকে যাওয়ার কথা? আলোক রশ্মিটার কোন দিকে যাওয়ার কথা? সেই যে দিক বরাবর আসতেছে তার সেম দিকে যাওয়ার কথা না? এই দিক বরাবর যাওয়ার কথা। সে যে দিক বরাবর আসতেছে তার সেম দিক বরাবর যাওয়ার কথা, কিন্তু সে যাবে না। সে কোন দিকে যাবে? সে কোন দিকে যাবে? আলোক রশ্মিটা হচ্ছে এখন ওয়েট, হ্যাঁ, এই দিক বরাবর যাবে। ওকে, দেখো আলোক রশ্মি কি করলো? অভিলম্ব থেকে দূরে সরে গেল। আলোক রশ্মি কি করলো? অভিলম্ব থেকে দূরে সরে গেল। কেন আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে গেল কেন? এখন আমাকে বলো কোন মাধ্যমটা ঘন, পানি নাকি বায়ু? পানি মাধ্যম ঘন, বায়ু মাধ্যম হালকা। আগের ক্ষেত্রে কি হয়েছিল? হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসতেছিল। এখন কি হইতেছে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে, তাই না? এখন কি হইতেছে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে। দুইটার ক্ষেত্রের পরিবর্তনটা খেয়াল করো। আলোক রশ্মির বেগ কত ছিল? 3 × 10⁸। 3 × 10⁸ কখন ছিল বায়ু মাধ্যমে আলোক রশ্মির বেগ? তার মানে কি বায়ু মাধ্যমে তার বেগ বৃদ্ধি পাবে। বায়ু মাধ্যমে তার বেগ কি করবে? বৃদ্ধি পাবে। তো পানি মাধ্যম থেকে যখন বায়ু মাধ্যমে সে আলোক রশ্মি আসতেছে তার বেগটা বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়ার কারণে সে কি করছে? অবিলম্ব থেকে দূরে সরে গিয়ে তার যে পথে যাওয়ার কথা ছিল তার থেকে একটু বেশি কোণ করে সে যাচ্ছে। তো এইখানে আপতন কোণ এইটা, প্রতিসরণ কোণ এইটা, এবং এইখানেও আই নট ইজ ইকুয়াল টু আর। এখানেও কি আই নট ইজ ইকুয়াল টু আর। কেন কেন জিনিসটা হয়েছে বুঝতে পারছো? আশা করি সবার কাছে একদম ক্লিয়ার। যদি ক্লিয়ার হও তাহলে আমি তোমাদেরকে দুইটা বাড়ির কাজ দিব। একটা হচ্ছে পানি মাধ্যম থেকে কাচ মাধ্যম, পানি মাধ্যম থেকে কাচ মাধ্যম, পানি মাধ্যম থেকে কাচ মাধ্যম। আরেকটা মেবি গ্লিসারিন থেকে, ওয়েট, পানি মাধ্যম থেকে কাচ মাধ্যম। আরেকটা হচ্ছে
কাঁচ থেকে গ্লিসারিন, কাঁচ মাধ্যম থেকে গ্লিসারিন মাধ্যম, এই দুইটা পরিবর্তনের চিত্র, ঠিক আছে, চিত্রটা আমাদের হচ্ছে আমাদের এটা তো হচ্ছে প্রাইভেট গ্রুপে আপলোড যাবে, তো ওই যেই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবা। ওকে, এই দুইটা মাধ্যমের পরিবর্তন মানে আলো যে এই দুইটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে তার পরিবর্তনের চিত্রটা। কোণ, এই যে কোণের মান কিন্তু একদম পারফেক্ট হওয়া লাগবে না। আমি যে আঁকছি, আমি কি কোণের কোনো মান ধরে আঁকছি না, আমি শুধু ব্যাখ্যাটা ধরে ধরে আঁকছি। ওকে, তোমরাও সেম ভাবে আঁকবা। আচ্ছা, তো এইটুক যদি বুঝে থাকো, এখন আমরা একটু সামারি করি যে আমরা আসলে আলোর প্রতিসরণ থেকে কি কি বুঝলাম। আমরা আসলে আলোর প্রতিসরণ থেকে কি কি বুঝলাম? প্রথমে দেখলাম যে মাধ্যমের পরিবর্তন হলে আলোর দিকের পরিবর্তন হয়, দিকের পরিবর্তন, মাধ্যমের পরিবর্তন হলে আলোর দিকের পরিবর্তন হয়। মানে কি, এই যে আলো বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে যাচ্ছে অথবা পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আসতেছে, সে কি করতেছে, তার যে পথে যাওয়ার কথা ছিল সে সেই পথে না গিয়ে একটা সময় সরে আসছে, একটা সময় কি বৃদ্ধি পাইছে, একটা সময় তার প্রতিসরণ কোণের মান কমে গেছে, একটা সময় বৃদ্ধি পাইছে। কেন? এই যে মাধ্যমের পরিবর্তনের কারণে। এখন কোন সময় সরে গেছে বা কোন সময় বৃদ্ধি পাইছে, এই জিনিসটা আমরা কি একটু এখানে লিখে দিই একবারে। যে আমরা প্রথমে দেখলাম কি বায়ু মাধ্যমটা হালকা, পানি মাধ্যমটা কি ঘন, বায়ুর তুলনায় ঘনত্ব, তাই না? বায়ু মাধ্যমটা হালকা এবং পানি মাধ্যমটা কি বায়ু মাধ্যমের তুলনায় অবশ্যই ঘন। তো বায়ু মাধ্যমের তুলনায় যদি ঘন হয়, তাহলে যদি মাধ্যমের ঘনত্ব বাড়ে, যদি মাধ্যমের ঘনত্ব বাড়ে তখন কি হয়, আলোকরশ্মির বেগ হ্রাস পায়। কিভাবে বুঝলাম? ঘনত্ব বাড়ে মানে কি, বায়ু থেকে পানি হালকা থেকে ঘন হয়েছে না, তার মানে কি ঘনত্ব বাড়ছে। ঘনত্ব বাড়লে কি হবে, আলোকরশ্মির বেগ হ্রাস পাবে এবং প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসবে, অভিলম্বের দিকে সরে আসবে। কথাটা বুঝতে পারছো? এই 2 নাম্বার পয়েন্টটা আশা করি সবাই বুঝতে পারছো যে আলোক রশ্মির ঘনত্ব যখন বাড়ে, এই বায়ু এই পানি, বায়ু থেকে পানিতে যখন আসতেছে তার কি ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে না, বায়ুর থেকে পানি তুলনায় ঘন, পানি হচ্ছে বায়ুর তুলনায় ঘন, তাই না? তো এই যে ঘনত্ব যখন বৃদ্ধি পাচ্ছে তখন কি হইতেছে, আলোক রশ্মি যেই পথে যাওয়ার কথা ছিল সে সেই পথে যাচ্ছে না, তার বেগটা কমে সে একটু পিছনের দিকে সরে আসছে। এই যে পিছনের দিকে কার দিকে সরে আসছে, সে অবিলম্বের দিকে সরে আসছে না? এই যে আমরা দেখছি না, এই যে এইরকম ভাবে যাওয়ার কথা তার, কিন্তু সে কি করছে, এই পথে গেছে। তো এই যে অবিলম্বের কাছে সরে আসছে না, অবিলম্বের কাছে সরে আসছে না। তো সেম জিনিসটা যে ঘনত্ব যদি বাড়ে আলোক রশ্মি কি করে, বেগ হ্রাস পায় এবং অবিলম্বের দিকে সরে আসে। তাই এটাকে আমরা একটু তীর চিহ্ন দিয়ে বুঝাই যে ঘনত্ব যদি বাড়ে আলোক রশ্মির বেগ, আলোর বেগ কি করে, হ্রাস পাবে এবং কি করবে, অবিলম্বের দিকে সরে আসবে। এবং সেম ভাবে যদি ঘনত্ব কমে, মানে কি, পানি থেকে বায়ু মাধ্যমে যদি আলোক রশ্মি যায়, পানি থেকে বায়ু মাধ্যমে যদি আলোক রশ্মি যায়, তার মানে কি পানি মাধ্যমের তুলনায় বায়ু মাধ্যম হালকা না, তার মানে কি ঘনত্ব কমতেছে। ঘনত্ব যদি কমে আলোর বেগ কি করবে, বৃদ্ধি পাবে, আলোর বেগ বৃদ্ধি পাবে এবং অবিলম্ব থেকে দূরে সরে যাবে।
অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, অবিলম্ব থেকে আলোক রশ্মির বেগ বাড়বে, যদি ঘনত্ব কমে আলোক রশ্মির বেগ বাড়বে এবং অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই যে আমরা দেখলাম না, এই ধরো পানি, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে বায়ু। তো এখানে যখন কি হলো, আলোক রশ্মি আসলো, তার যাওয়ার কথা এই পথে, কিন্তু সে গেছে এই পথে, তার মানে কি বেগ বৃদ্ধি পাইছে, অবিলম্ব থেকে দূরে সরে গেছে। তখন ছিল এখানে অবিলম্বের কাছে আসছে, এখন অবিলম্ব থেকে দূরে সরে গেছে। ওকে, তো এই জিনিসগুলো আমরা লেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে একটু মাথায় রেখে পড়ার ট্রাই করবে। আশা করি সবাই প্রতিসরণাঙ্কের একদম বেসিক যে ধারণাগুলো সবাই বুঝে গেছে। প্রতিসরণাঙ্কের কি বলে, প্রতিসরণের, আলোর প্রতিসরণের একদম বেসিক যে ধারণাগুলো সবাই বুঝে গেছে। আচ্ছা, এখন আমাদের দেখি আর স্লাইডে কি গেছে, আমরা তো নিজেদের মতো পড়তেছি। এখন আমরা আলোর প্রতিসরণ স্লাইডে যাই। ওকে, দেখো, আমরা জানি আলোক রশ্মি কোনো স্বচ্ছ বা সমসত্ব মাধ্যমে সব সময় সরল রেখায় চলে। আমরা কি জানি, আলোক রশ্মি কোনো স্বচ্ছ মাধ্যমে সবসময় সরল রেখা, এই যে এই রেখাটা সরল রেখা, এই যে রেখাটা সরল রেখা, সে যে পথে আসছে সে পথেই বের হবে, এই যে রেখাটা সরল রেখা। ওকে, আলোক যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদতলের গতিপথের দিক পাল্টে যায়। আলোক রশ্মির দিক পরিবর্তনের ঘটনায় কি, আলোর প্রতিসরণ। ওকে, এই যে তুমি এখানে সংজ্ঞাটা এখান থেকে লিখবা, যে প্রতিসরণের সংজ্ঞা। আলোর প্রতিসরণের সংজ্ঞাটা হচ্ছে এখানেই, যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে বা বাঁকাভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর গতিপথের পরিবর্তনের কারণে আলোক রশ্মির দিক পরিবর্তন হয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তন হওয়ার ঘটনাটাই আমরা কি বলি, আলোর প্রতিসরণ। এখন সংজ্ঞা অনুসারে বুঝো, একটা আলোক রশ্মি একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় লম্বভাবে আপতিত না হয়ে, আবার বলতেছি, যখন লম্বভাবে আপতিত হবে তখন আলোক রশ্মি কোনো দিক পরিবর্তন করবে না। যখন লম্বভাবে আপতিত হবে তখন আলোক রশ্মি কোনো দিক পরিবর্তন করবে না। সবাই আপতিত প্রতিসরিত কথাগুলো আশা করি বুঝতে পারছো, টার্মগুলো। আপতিত মানে কি, কোন একটা বিন্দু থেকে আলোক রশ্মি কোন একটা বিন্দুতে এসে পড়ে, এই যে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে এসে পড়ে, এটাকে বলতেছি আমরা আপতন, মানে আসতেছে। ওকে, তো আলোক রশ্মি যখন লম্বভাবে পড়ে তখন তার কোনো প্রতিসরণ হয় না, মানে সে যেই পথে আসছে সেই পথেই বের হবে। কিন্তু আলোক রশ্মি যদি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদ তলে কি করে, আলোক রশ্মির গতিপথের দিক পরিবর্তন হয়। আলোক রশ্মির তার গতিপথ ছিল এটা, তার দিক পরিবর্তন হয়ে এখানে আসছে। ঠিক আছে, তো দিক পরিবর্তন হয় এবং দিক পরিবর্তন হওয়ার এই ঘটনাকে আমরা কি বলতেছি, আলোর প্রতিসরণ। দিক পরিবর্তন হওয়ার এই ঘটনাকে আমরা কি বলতেছি, আলোর প্রতিসরণ। আচ্ছা, এরপর কি বলছে, আলোক রশ্মি এ থেকে শুরু করে ও বিন্দুতে পড়ছে, অর্থাৎ এও আপতিত রশ্মি। দেখো আপতিত রশ্মিটা কি, আলোক রশ্মি এ বিন্দু থেকে শুরু করে ও বিন্দুতে পড়ছে, তাহলে এ ও রশ্মিটাকে আমরা কি বলতেছি, আপতিত রশ্মি। এবং ও বিন্দু হলো আপতন বিন্দু। ও বিন্দুটা কোনটা, আপতন বিন্দু, মানে যেই বিন্দুতে আলোক রশ্মিটা এসে পড়ছে, ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। ও বিন্দুর ভিতর দিয়ে পানির তলের উপর এন এন প্রাইম লম্ব আঁকা হয়েছে। এই যে ও বিন্দুর ভিতর দিয়ে পানির তলের উপর, এই বিভেদ তলের উপর এন এবং এন প্রাইম একটা লম্ব টানছি। এই লম্বটাকে আমরা কি বলি, এই লম্বটাকে আমরা কি বলি, অভিলম্ব বলি। এই লম্বটাকে আমরা কি বলে থাকি, অভিলম্ব বলি। এখানে প্রথম মাধ্যম বাতাস এবং দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে কি, পানি। প্রথম মাধ্যমটা হচ্ছে বাতাস এবং দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে পানি। পানির ঘনত্ব বাতাস থেকে বেশি হওয়ায় আলোক রশ্মি সোজা অভিপথে না গিয়ে ও এন প্রাইমের দিকে সরে আসে। আলোক রশ্মি কি করে, পানির ঘনত্ব বেশি হয়, আলোক রশ্মি ও বি কি বলছে জানো, পানির ঘনত্ব বেশি হয়, আলোক রশ্মি সোজা অভিপথে না গিয়ে ও এন এর দিকে সরে আসে এবং ওসি বরাবর যাবে। এখানে ওসি হচ্ছে প্রতিসরিত রশ্মি। আচ্ছা, এখানে ভুল লেখছে। বায়ু মাধ্যম কি, হালকা। কাচ মাধ্যম কি, ঘন। কাচ মাধ্যম হচ্ছে বায়ুর তুলনায় ঘন, কাচ মাধ্যম বায়ুর তুলনায় ঘন। আমাদের ও বি রশ্মিটা হবে আমাদের প্রতিসরিত রশ্মি। ঠিক আছে, আমাদের ও বি রশ্মিটা হবে প্রতিসরিত রশ্মি। বই একটু ভুল আছে। ওকে, চিত্রে অ্যাঙ্গেল এ ও এন হলো আপতন কোণ, অ্যাঙ্গেল সি ও এন প্রাইম হলো প্রতিসরণ কোণ। এখানে উল্লেখ্য আলোক রশ্মি এও বরাবর আপতিত না হয়ে এন ও বরাবর আপতিত হতো, কিন্তু এটি সোজা ও এন বরাবর চলে যেত। ওকে, মানে কি, যদি
এও বরাবর আপতিত না হয়ে সে লম্বভাবে আপতিত হতো, সে লম্ব বরাবর চলে যেত, কোনো দিক পরিবর্তন করতো না। এই যে প্রতিসরণের সূত্র। তো আমরা আলোর প্রতিসরণকে একদম বেসিক ভাবে বুঝছি, ঠিক আছে, একদম ডিটেইলসলি বুঝছি, আর কারো এটা নিয়ে কোশ্চেন থাকার কথা না। তো আমরা এখন প্রতিসরণের দুইটা সূত্র দেখব, ঠিক আছে, আমরা প্রতিসরণের দুইটা সূত্র দেখব। প্রতিসরণের সময় আলোকরশ্মি চলাচলের ধর্মকে দুটি সূত্রে প্রকাশ করা যায়। আলোর প্রতিসরণের দুই ধর্মগুলোকে দুইটা সূত্রে প্রকাশ করা যায়। কি কি? প্রথম সূত্র, আপতিত রশ্মি, আপতন বিন্দু, বিভেদ তলের উপর আঁকা অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি সবাই একই সমতলে অবস্থান করে। মানে কি? এই ধরেন আমার এই সমতলটা, ঠিক আছে, বা বিভেদ তলটা, এটার উপর আপতিত রশ্মি এসে পড়ছে, এইখান থেকে আমরা বিভেদ অভিলম্ব আঁকছি, এবং অভিলম্ব থেকে আমরা কি দেখলাম যে প্রতিসরিত রশ্মিটা এখানে যাইতেছে, অথবা এখানে আসতেছে, অথবা এখানে যাচ্ছে, তাই না? সবগুলো কি এই বিন্দু থেকে না? সবগুলো এই বিন্দুতে না, তার মানে কি সবগুলো একই সমতলের উপর অবস্থান করতেছে। সবগুলো কি করতেছে? একই সমতলের উপর অবস্থান করতেছে। এটা হচ্ছে আমাদের প্রতিসরণের প্রধান সূত্র, মানে প্রথম সূত্র। এটা হচ্ছে আমাদের কি? প্রতিসরণের প্রথম সূত্র, যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর আঁকা অভিলম্ব, আপতিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদ তলের উপর আঁকা অভিলম্ব প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। সবাই কি একই সমতলে অবস্থান করে। এটা গেল আমাদের প্রথম সূত্র। দুই নাম্বার সূত্র, দুই নাম্বার সূত্রটাই মেইনলি ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে আমাদের কি ম্যাথ আসতে পারে। যদি ম্যাথ দিয়ে দেয়, একদম ইজি ম্যাথ দিবে, শুধু ক্যালকুলেশন করে বের করতে পারে, আর কিচ্ছু না। ওকে, দেখো, একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য, একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব থাকে। এই ধ্রুব সংখ্যাকে সর্বদা ধ্রুব থাকে, একে আমরা কি বলতেছি? সাইন থিটা বা সাইন থিটা প্রাইম ইকুয়াল টু n। এখন সূত্রটা এক পড়ায় বুঝো নাই, চলো ভাইয়া তোমাদের বুঝিয়ে দিই। হয়েছে, এটা স্ট্রেট হয়েছে। আচ্ছা, বাদ দে, আমরা এত সুন্দরভাবে আঁকা হচ্ছে না আসলে। ওকে, আচ্ছা, এখানে দেখো, এটা কোন কোণ? এটা হচ্ছে আমাদের কি আপতন কোণ আই, এবং এটা কি প্রতিসরণ কোণ আর। ওকে, এই দুইটা কোণকে যদি আই না বলে আমরা বলি থেটা, এবং এটাকে যদি বলি থেটা প্রাইম, তাহলে এখানে আপতন কোণের সাইনের অনুপাত কি আসে? সাইন থেটা, এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি আসে? সাইন থেটা প্রাইম। ওকে, তো দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমার এইটাই, যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব থাকে, অর্থাৎ সাইন থিটা বাই, এখন একটু বুঝো, একটু বুঝলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে পানি মাধ্যম। আচ্ছা, বায়ু মাধ্যম, এটা হচ্ছে পানি মাধ্যম। আমরা ধরে নিই, শুধুমাত্র ধরে নেওয়ার ক্ষেত্রে এই আপতন কোণটা 30 ডিগ্রি অবিলম্বের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে কি সাইন 30 ডিগ্রি, আর প্রতিসরণ কোণটা অবিলম্বের সাথে 18 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সাইন 18 ডিগ্রি। ওকে, সাইন 30 ডিগ্রি, সাইন 18 ডিগ্রি। এই যে সাইন 30, আমরা একটু আগে সূত্রের ক্ষেত্রে কি দেখলাম? সাইন থিটা বা সাইন থিটা প্রাইম, মানে কি আপতন কোণের অনুপাত বাই প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, আপতন কোণের সাইনের অনুপাত বাই প্রতিসরণ কোণের
সাইনের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, তো এখানে তুমি দাও sin 30 বাই sin 18। এখন এটাকে একটু ক্যালকুলেশন করো, এটাকে একটু ক্যালকুলেশন করি আমরা। এই যে ক্যালকুলেটর আছে আমার কাছে, যে sin 30 বাই হচ্ছে sin 18। সিনট্যাক্স এরর কেন? আচ্ছা, ত্রিকোণমিতিক করতে হবে। রেডিয়ান sin 30 বাই হচ্ছে sin 18, এটা আসতেছে হচ্ছে 1.31 আসে নাকি অন্য কিছু আসে? দাঁড়াও ডিগ্রিতে দিয়ে দেখি তো। ডিগ্রি 1.61, হ্যাঁ সরি 1.61। ওকে, 1.61। এখন তোমার কাছে ভাইয়ের কাছে কোশ্চেন হতে পারে এই জিনিসটার মানে কি, তাই না? এটার মানে কি করলাম আমরা এটা? ওকে, এই যে সূত্রটা, এই যে আপতন কোণের অনুপাত বা প্রতিসরণ কোণের অনুপাত, এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়েছে হচ্ছে বিজ্ঞানী স্নেল। এটাকে বলি আমরা স্নেলের সূত্র। এটাকে আমরা কি বলি? স্নেলের সূত্র। প্রতিসরণের দ্বিতীয় যে সূত্রটা, সেটাকে আমরা বলতেছি স্নেলের সূত্র। স্নেলের সূত্রটা কি? আপতন কোণের মান, আপতন কোণের সাইনের অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আমরা আবার বলি প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক। এখন এই যে এত কি বলে নানা দাদা যা পড়লাম, এখন এটা একটু বোঝার ট্রাই করি। দ্বিতীয় সূত্রটা আমাদের কি বলছে? যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব থাকে। মানে কি? আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। ধ্রুব কথাটার মানে কি? ধ্রুব কথাটার মানে হচ্ছে আনচেঞ্জড, ধ্রুবক, মানে যত থাকবে সবসময় ততই থাকবে। এটার মানেটা কি? এই যে বায়ু মাধ্যম পানি মাধ্যম দিলাম না, আমরা এখানে আপতন কোণের মানটা কত ধরে নিছি? 30 ধরে নিছি, এবং প্রতিসরণ কোণের মানটা কত ধরে নিছি? 18 ধরে নিছি, তাই না? এখন কোনো কারণে এটা যদি 30 না হয়ে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 30 না ধরে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে প্রতিসরণ কোণের মানটাও সেম ভাবে 60 এর সাথে যত করলে এই 1.61 আসবে, অতভাবেই চেঞ্জ হয়ে থাকবে। একটু বোঝার ট্রাই করো। বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যম, দুইটা মাধ্যমের ক্ষেত্রেই এই যে সূত্রটা, এটা সবসময় ধ্রুবক থাকবে। মানে কি? বায়ু মাধ্যমে যত কোণে আপতিত হোক না কেন, পানি মাধ্যমে এমন মানে আপতিত হবে, এমন কোণের মানে আপতিত হবে যেই মানটা সাইনের অনুপাত নিলে আমাদের একটা ধ্রুব সংখ্যাটা সবসময় এরকম আসবে। এখন এই 1.61 একটা কাল্পনিক, ঠিক আছে? এটা আমরা ধরে নিচ্ছি, শুধু আমরা ডিরেক্টলি মান জানি না যে কত ধরলে হয়, তো আমরা এভাবে ধরে নিছি যে 30 ডিগ্রি হলে এটা 18 ডিগ্রি হয়, সেম ভাবে 60 ডিগ্রি হলে ধরলাম 45 ডিগ্রি হয়, ওকে, অথবা 70 ডিগ্রি ধরলে ধরলাম কত? 70 ডিগ্রি ধরলে ধরো 52 ডিগ্রি হয়, ওকে। এইভাবে হচ্ছে আমরা কি করব? প্রতিসরণাঙ্ক বা স্নেলের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে একদম ইজি ভাবে যে আলোক রশ্মির যখন আপতন কোণের সাইনের অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে আমরা প্রতিসরণাঙ্ক বলতেছি, এবং ধ্রুব সংখ্যা বের করার যে ফর্মুলা, তাকে আমরা বলতেছি স্নেলের সূত্র। এটাকে আমরা কি বলতেছি? স্নেলের সূত্র। তো প্রতিসরণাঙ্ক জিনিসটা কি? এই যে একটা মাধ্যমের, দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক সব সময় ধ্রুব সংখ্যা থাকে, মানে একদম সেম হয়, সব সময় কি একদম সেম হয়। বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মি যত কোণে আপতিত হোক না কেন, পানি মাধ্যমে ওই কোণের অনুসারে সে অবিলম্বের দিকে সরে আসবে, এবং তাদের অনুপাতটা সবসময় একটা ধ্রুব সংখ্যা হবে, ওকে। তাদের অনুপাতটা সবসময় একটা ধ্রুব সংখ্যা হবে। তো এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো। তো দ্বিতীয় সূত্রটা আমাদের ক্লিয়ার, ওকে, দ্বিতীয় সূত্রটাও আমাদের ক্লিয়ার। আচ্ছা, তো এই যে ধ্রুব সংখ্যাকে আমরা কি প্রকাশ করতেছি? এন দ্বারা, ওকে, এবং এই সূত্রটাকে আমরা কি বলতেছি? স্নেলের সূত্র, এবং ওইটাকে আমরা বলতেছি কি? আলোর প্রতিসরণাঙ্ক। এই ধ্রুব সংখ্যাটাকে আমরা কি বলতেছি? আলোর প্রতিসরণাঙ্ক। আচ্ছা, দ্বিতীয় সূত্রে এন হিসেবে যে ধ্রুব সংখ্যাটির কথা বলা হয়েছে, সেটি হলো নির্দিষ্ট রঙের আলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। দেখছো যেটা বলছো এটাই, সেটা কি? সেটি হলো নির্দিষ্ট রঙের আলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। মানে কি? এই যে মানে কি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে কি? এখানে মাধ্যম দুইটা সব সময় আমরা প্রতিসরণাঙ্কটা নির্ভর করবে কি? এই মাধ্যম দ্বয়ের উপর, ওকে, এবং আলোক রশ্মির বর্ণের উপর,
প্রথম মাধ্যমকে শূন্য মাধ্যম ধরে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক মাপা হলে সেটাকে বস্তুর প্রতিসরণাঙ্ক বলে। প্রথম মাধ্যমকে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। ওকে, এটাকে শূন্য মাধ্যম আমরা বলতেছি। প্রথম মাধ্যমকে শূন্য মাধ্যম ধরে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি আমরা মাপি তখন আমরা কি পাই, সেটাকে বস্তুর প্রতিসরণাঙ্ক বলে। পানির প্রতিসরণাঙ্ক কত? এই যে 1.33। মানে কি, বায়ুর সাপেক্ষে যখন পানির একটা প্রতিসরণ হয়, মানে কি বায়ু মাধ্যম থেকে যখন আলো পানি মাধ্যমে প্রবেশ করে তখন কি হয়, আলোক রশ্মির যে ব্যবধানটা হয়, আলোক রশ্মির কি এই যে আপতন কোণ প্রতিসরণ কোণের যে অনুপাতটা হয় সেটা সবসময় 1.33। তারপর বাতাসের প্রতিসরণাঙ্ক 1-এর এত কাছাকাছি যে সেটাকে 1 ধরা হয়ে থাকে। এবং তবে মনে রেখো, আলোর রং ভিন্ন হলে প্রতিসরণাঙ্কের মানও একটুখানি ভিন্ন হয়ে থাকে। আলোর রং যদি ভিন্ন হয় প্রতিসরণাঙ্কের মানও ভিন্ন হয়ে থাকবে। ওকে, আচ্ছা এইটুক তো বললাম। তারপর আচ্ছা আমাদের আজকের এইটুকুই লেন্স, এরপর হচ্ছে আমাদের এমসিকিউ। তো আমরা এই পর্যন্ত যা পড়ছি, লেন্সের আগে যা যা পড়ছি এটা একটু রিভাইজ করে আসি। আমরা কি পড়ছি? দর্পণের ব্যবহার। ওকে, একটা হচ্ছে কি পাহাড়ি রাস্তায় বাঁকে ছিল, আরেকটা কি ছিল নিরাপদ ড্রাইভিং এ। ওকে, এরপর আমরা কি দেখলাম? এরপর দেখলাম হচ্ছে আলোর প্রতিফলন। এটা খুবই একদম বেসিক ধারণা দিছি, এটা বইয়ে নাই, তো এটা বেশি পড়ালেখা করে আমাদের লাভ নাই। আলোর প্রতিফলন, এবং তারপর যে মেইন জিনিসটা পড়লাম সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আলোর প্রতিসরণ থেকে অনেক কিছু দেখলাম, যে ঘনত্ব যদি পরিবর্তন হয়, ঘনত্ব যদি বৃদ্ধি পায়, আলোর বেগ হ্রাস পায়, সে অবিলম্বের দিকে সরে আসে। ঘনত্ব যদি হ্রাস পায়, আলোক রশ্মির বেগ বৃদ্ধি পায়, সে অবিলম্ব থেকে দূরে সরে যায়। ওকে, অবিলম্ব থেকে দূরে সরে যায়। আর কি দেখলাম? ঘনত্ব দেখলাম। এরপর হচ্ছে কি দুইটা সূত্র দেখলাম, যে আপতিত রশ্মি, অবিলম্ব, প্রতিসলিত রশ্মি, তারপর কি বিভেদ তল, সবাই একই সমতলে অবস্থান করে। তারপর একটা কি দেখলাম, দ্বিতীয় সূত্র, যে আপতন কোণের সাইনের অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আমরা কি বলতেছি? প্রতিসরণাঙ্ক। পানির প্রতিসরণাঙ্ক কত? 1.33। বায়ুর প্রতিসরণাঙ্ক কত? 1। ওকে, তো এই প্রতিসরণাঙ্কটা আমরা কিভাবে বের করবো, বা প্রতিসরণাঙ্কের মেইন কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে আমার আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে যত কোণেই আসুক না কেন, তাদের অনুপাতটা বা তাদের এই আপতন কোণের মান এবং প্রতিসরণ কোণের মানের সাইনের অনুপাতটা সবসময় একটা ধ্রুব সংখ্যা হবে। আপতন কোণ যদি 60ও হয়, প্রতিসরণ কোণ যাই হোক না কেন, তাদের অনুপাতটা সবসময় 1.33 এরকম আসবে। আবার যদি 60 না হয়, 90 না, কত বলতে পারি, 70ও হয় বা 45ও হয়, প্রতিসরণের মানটা এমন কিছু আসবে যা করলে সাইনের অনুপাত নিলে অনুপাতটা আসবে কত? 1.33। ওকে, এইটাই হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্কের মেইন কনসেপ্ট। ওকে, একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে আমরা কি বলতেছি? প্রতিসরণাঙ্ক। এবং এই সূত্রটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী স্নেল আবিষ্কার করছে। তো এটাকে আমরা বলতেছি বিজ্ঞানের স্নেলের সূত্র। তো এখান থেকে তোমাদের ম্যাথ আসতে পারে। কি রকম ম্যাথ আসতে পারে? ধরো বলে দিল যে দেওয়া আছে আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 68 ডিগ্রি। তাহলে কোশ্চেন যে প্রতিসরণাঙ্ক কত? প্রতিসরণাঙ্ক কত এবং আলোক রশ্মির মাধ্যমের গতিপথ ব্যাখ্যা করো। মাধ্যমের গতিপথ ব্যাখ্যা করো মানে কি? আমরা প্রথমে লিখে দিব এই যে প্রতিসরণাঙ্ক n ইকুয়াল টু সাইন কত? 45 বাই সাইন 68, যা মান আসবে তাই। ঠিক আছে, ওটাই অ্যান্সার। কিন্তু এই যে পরের যে প্রশ্নটা, যে আলোক রশ্মির মাধ্যমের গতিপথ ব্যাখ্যা করো, এটা মানে কি?
আলোক রশ্মির মাধ্যমের গতিপথ ব্যাখ্যা করো। তুমি একটু দেখো আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কোনটা বড়? আপতন কোণটা 45, প্রতিসরণ কোণটা 68। মানে কি আপতন কোণটা 45, প্রতিসরণ কোণটা 68, মানে কি অভিলম্ব থেকে প্রতিসরণ কোণটা দূরে সরে গেছে না? তার মানে মাধ্যমের গতিপথ মানে হচ্ছে কি আলোক রশ্মি এখানে দেখা যাচ্ছে যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসছে, যার কারণে প্রতিসরণ কোণটা বৃদ্ধি পাইছে। এটাই হচ্ছে মাধ্যমের গতিপথের ব্যাখ্যা। ওকে, দেখছো এই যে পড়ানোর মধ্যে অনেক ধরনের সিকিউ কিন্তু নিজে নিজেই খুঁজে বের করা যায়। ওকে, আচ্ছা, তো চল আমরা আমাদের আজকে শেষ পার্ট যেটা সেটা আমরা দেখি, যে লেন্স। ওকে, আজকে শুধু লেন্স কি সেটা দেখব আমরা, লেন্সের হচ্ছে কাজ এগুলো সব পরের ইয়েতে দেখব, পরের লেকচারে দেখব। ওকে, আজকে লেকচার মানে শুধুমাত্র এই লেন্স পর্যন্তই আমরা দেখব। দুটি গলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা কি বলে থাকি? লেন্স বলে থাকি। আবার বলতেছি, দুটি গলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা লেন্স বলি। অধিকাংশ লেন্স কি হয়? কাচের তৈরি হয়, তবে কোয়ার্টজ এবং প্লাস্টিক দিয়েও আজকাল অনেক লেন্স তৈরি হয়। অধিকাংশ লেন্স হচ্ছে কি কাচের তৈরি। লেন্স হচ্ছে সাধারণত কি দুই প্রকার, একটা হচ্ছে উত্তল বা অভিসারী লেন্স, আর একটা হচ্ছে অবতল বা অপসারী লেন্স। নাম দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, উত্তল দর্পণগুলো কেমন ছিল? উত্তল, এইটা হচ্ছে আমাদের কি উত্তল দর্পণ। এই যে ভিতরের দিকে আমার হাতটাকে যদি এই দিকে ধরি, এই পাশে যদি দর্পণটা হয় এটাকে আমরা উত্তল দর্পণ বলবো, এবং এই পাশে যদি দর্পণটা হয় ভিতরের দিকে এটাকে আমরা অবতল দর্পণ বলবো। এটা হচ্ছে আমাদের একটা উত্তল দর্পণ, ঠিক আছে? এটা হচ্ছে দ্বি উত্তল, দ্বি উত্তল দর্পণ। মানে কি দেখো, দুইটা হাত এবার এভাবে আছে, ঠিক আছে? দুইটা হাত এইভাবে আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের কি দ্বি উত্তল। এই যে এই পাশে উত্তল, এই পাশে উত্তল, মানে এই পাশেও দর্পণ, এই পাশেও দর্পণ। ওকে, এটা আমরা কি বলতেছি? দ্বি উত্তল দর্পণ। সেম ভাবে এটাকে আমরা বলতে কি দ্বি অবতল দর্পণ। এই যে হাতটাকে যদি এরকম করি, দর্পণটা এখন ভিতরের দিকে, এটা আমার দর্পণ। ওকে, এটা আমার দর্পণ, বাইরে ওই পাশে হচ্ছে পাড়া লাগানো, তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে দ্বি অবতল দর্পণ। আচ্ছা, এই যে অভিসারী কি অপসারী কি এই দুইটা কথার মানে আমরা লেকচার 2-তে পড়বো, ঠিক আছে? আমরা যখন এক্সাম্পল দিয়ে একদম বুঝাবো তখন আমরা লেকচার 2-তে সেটা দেখব। তো অভিসারী লেন্স, অপসারী লেন্স, নাম দেখেই বোঝা যাচ্ছে উত্তল বা অভিসারী লেন্সে আলোক রশ্মি হচ্ছে অভিসারী, অর্থাৎ এক বিন্দুতে মিলিত হয়। উত্তল বা অভিসারী লেন্সে আলোক রশ্মি কি হয়? একটা বিন্দুতে মিলিত হয়। আর অপসারী লেন্সে মনে হবে যে আলোক রশ্মি পরস্পর থেকে দূরে সরে যায়। উত্তল লেন্সে মনে হবে আলোক রশ্মি দুইটা এসে এক জায়গায় মিলতেছে, অপসারী লেন্সে মনে হবে আলোক রশ্মি দুইটা দুই পাশে চলে যাচ্ছে। ওকে, আলোক রশ্মি দুইটা দুই পাশে চলে যাচ্ছে, অভিসারী লেন্সে দুই পাশে মিলছে, অপসারী লেন্সে দুইটা চলে যাচ্ছে। এখন কিভাবে মিলতেছে, কোন জায়গা দিয়ে চলে যাচ্ছে, এটা আমরা সেকেন্ড লেকচারে দেখবো। ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, শুধু আজকে একটু বেসিক ধারণা নিয়ে রাখো। তো আজকের আশা করি সবাই একদম ক্লিয়ারলি প্রতিসরণটা, আজকের মেইন টপিকটাই ছিল প্রতিসরণ। আজকের মেইন টপিকটাই ছিল প্রতিসরণ। আশা করি সবাই ভালো মতো টপিকটা বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি সবাই ভালো মতো টপিকটা বুঝতে পারছো। তো ক্লাসে কমেন্ট সেকশনে জানাবা যে ক্লাসটা কেমন হয়েছে। তো আমরা আজকে দেখো এটুক তো পড়ছি, ভাই হচ্ছে তোমাদের জন্য কিছু এমসিকিউ রাখছি, ঠিক আছে? এই যে এমসিকিউগুলো আমরা সলভ করব, তাইলে আমাদের আজকের লেকচার শেষ। ওকে, এমসিকিউগুলো সলভ করে আমাদের আজকের লেকচার শেষ। আচ্ছা, তো দেখো আমরা এমসিকিউ গুলো শুরু করি। অল্প কিছু এমসিকিউ আছে। গাড়ির ভেতর সামনের দিকে মাঝখানে ব্যবহৃত দর্পণের নাম কি? গাড়ির ভেতর সামনের দিকে মাঝখানে, সামনের দিকে মাঝখানে বুঝতেছো? গাড়ির দুই পাশে এবং হচ্ছে ভিতর সামনের দিকে মাঝখানে, এটাকে আমরা রিয়ার ভিউ মিরর বলি। ওকে, এটাকে বলি হচ্ছে আমরা রিয়ার ভিউ মিরর। তারপর গাড়ির লেন পরিবর্তনের পূর্বে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখা হয়? লেন পরিবর্তনের পূর্বে মানে কি, গাড়িগুলো দেখো রাস্তাগুলো কিরকম হয়, এটা হয় এক লেন, এটা হয় দ্বিতীয় লেন, তৃতীয় লেন, এটা হচ্ছে ওয়ান সাইডেড ওয়ে, ওই সাইডে আরো 3-4টা লেন থাকে। ওকে, ওই যে বলে না 2 লেনের রাস্তা, 3 লেনের রাস্তা। তা আমার গাড়িটা হচ্ছে এই লেনে আছে, ঠিক আছে? আমার গাড়িটা হচ্ছে এই লেনে আছে, এইখান থেকে গাড়িটা ইউটার্ন নিবে। তো ইউটার্ন নেওয়ার জন্য তার তো পুরোটা ঘুরতে হবে, তো তার কি করতে হবে, এখান থেকে এখানে যেতে হবে না? এই প্রথম লেন থেকে সে দ্বিতীয় লেনে যাবে, তৃতীয় লেনে যাবে। তো এই লেন পরিবর্তনের ক্ষেত্রে তাকে কি করতে হবে, এই পাশে যে আয়নাটা আছে এবং এই পাশে যে আয়নাটা আছে, এই পাশে আয়না দিয়ে দেখতে হবে কি এই বরাবর কোনো গাড়ি আসতেছে কিনা। ওকে, এবং
এই যে রেয়ার ভিউ যে মিরর, এটাতে দেখতে পাই পিছন বরাবর কোনো গাড়ি কি এই বরাবর মোড় নিতেছে কিনা। যদি মোড় নেয় তখন তাহলে আমার কি করতে হবে, আমার অন্যদিকে যাওয়ার ক্ষেত্রে মিররগুলো দেখে রাখতে হবে। ওকে, তো গাড়ির লেন পরিবর্তনের পূর্বে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের 3টি দর্পণের দিকেই খেয়াল রাখতে হবে। এরপর গাড়ির দুই পাশে ও পেছনের জন্য কয়টি দর্পণ ব্যবহার করা হয়, আমরা 3টি দর্পণ ব্যবহার করি, ঠিক আছে, রাইট সাইড ভিউ, লেফট সাইড ভিউ এবং রেয়ার ভিউ। দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি দিক পরিবর্তনকে কি বলে? দুটি স্বচ্ছ মাধ্যমের, একটা হচ্ছে বায়ু মাধ্যম, একটা হচ্ছে পানি মাধ্যম, দুটো স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিসরণ। আমরা কি বলি? আলোর প্রতিসরণ বলে থাকি, আমরা হচ্ছে আলোর প্রতিসরণ বলে থাকি। আচ্ছা, তারপরে দেখো মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কি বলে? আলোর প্রতিসরণই বলে থাকে। দুটা মাধ্যমের বিভেদ তলে যখন আলোর দিক পরিবর্তন করে তখন আমরা তাকে কি বলি? আলোর প্রতিসরণ বলি। একটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম এবং আরেকটা হচ্ছে আমাদের পানি মাধ্যম। তো বায়ু থেকে পানি মাধ্যমে যখন আলোক রশ্মি যায় তখন অবিলম্বের দিকে সরে আসে, এবং আবার সেম ভাবে যদি পানি থেকে বায়ু মাধ্যমের দিকে যায়, সেম ভাবে যদি পানি থেকে বায়ু মাধ্যমের দিকে যায় তখন আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই যে আলোক রশ্মি যে গতিপথের দিক পরিবর্তন বিভেদ তলের উপর, তাকে আমরা বলতেছি আলোর প্রতিসরণ বলতেছি। তাকে আমরা কি বলতেছি? আলোর প্রতিসরণ বলতেছি। একটু কফি খেয়ে নে, দাঁড়াও। আচ্ছা, তারপর দেখো আলোর প্রতিসরণের জন্য আলোক রশ্মিকে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে কিভাবে আপতিত করা হয়? আলোর প্রতিসরণের জন্য প্রতিসরণ যদি হতে হয় আলোক রশ্মিকে কোন ভাবে আপতিত করতে হবে এটা সবাই জানো অলরেডি। আমরা বলছি কি, যদি লম্বভাবে আপতিত হয় তখন কি হবে না? আলোর প্রতিসরণ হবে না। যদি তির্যকভাবে আপতিত হয় তখনই মাত্র আলোর প্রতিসরণটা হবে। যদি আলোক রশ্মি এভাবে লম্বভাবে পড়ে তখন তার মধ্যে কি কোনো প্রতিসরণ হবে না। আলোক রশ্মি যে পথে ছিল সে পথেই বের হয়ে আসবে। আমাদের বইও বলছে যদি এন ও পথে আলোক রশ্মি আপতন করে তাহলে সে ও এন প্রাইম পথে বের হয়ে যাবে। যদি এন ও পথে আপতন করে ও এন প্রাইম পথে বের হয়ে যাবে। তো এইটা হলে আলোর প্রতিসরণ হবে না। প্রতিসরণ হতে হলে অবশ্যই আলোক রশ্মিকে তির্যকভাবে আপতিত হতে হবে। তির্যকভাবে আপতিত হলে তার যাওয়ার কথা এই পথে, সে একটু বেঁকে যাবে এই দিক বরাবর অথবা এই দিক বরাবর। তো তির্যকভাবে, ওকে, তির্যক বা বেঁকা ভাবে। এরপর আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে কোন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়? আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে হচ্ছে আমরা সাইন প্রতিসরণাঙ্ক, প্রতিসরণ ব্যাখ্যা করতে সাইন ব্যবহার করি। কেন? আমাদের স্নেলের সূত্র কি ছিল? স্নেলের সূত্র কি ছিল মনে আছে? সাইন থেটা বাই সাইন থেটা প্রাইম। এটাকে তুমি এভাবে লিখতে পারো, সাইন আই বাই সাইন আর। আই মানে কি? আপতন কোণ, আর মানে হচ্ছে প্রতিসরণ কোণ, এবং তাদের অনুপাত হচ্ছে কি? এন। এই এনটাকে আমরা কি বলতেছি? প্রতিসরণাঙ্ক, সরণাঙ্ক বলতেছি। ওকে, আচ্ছা, তারপর আলো তির্যকভাবে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি কি ঘটে? দেখো, হালকা থেকে ঘন মানে কি? বায়ু থেকে পানি মানে কি? ঘনত্ব বাড়তেছে না? ঘনত্ব বাড়তেছে। ঘনত্ব বাড়লে আমাদের শর্তটা কি ছিল? যদি আলোক রশ্মির ঘনত্ব বাড়ে সে কি করবে? অবিলম্বের দিকে সরে আসবে, মানে কি? বেগ হ্রাস পাবে। যদি ঘনত্ব বাড়ে তাহলে কি করবে? বেগ হ্রাস পাবে। কার বেগ হ্রাস পাবে? আলোর বেগ হ্রাস পাবে। এবং আলোর বেগ হ্রাস পেলে তার যে পথে যাওয়ার কথা ছিল সে পথে না গিয়ে একটু পিছনের দিকে চলে আসবে। তার মানে কি? অবিলম্ব থেকে দূরে সরে যায় না, অবিলম্বের দিকে বেঁকে আসে। অবিলম্ব রশ্মি বরাবর, এই যে এটা অবিলম্বের দিকে বেঁকে আসে। এই যে অবিলম্বের দিকে হচ্ছে সে বেঁকে আসতেছে। তারপর যাই, পানির প্রতিসরণাঙ্ক কত? পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33। পানির প্রতিসরণাঙ্ক 1.33, একদম ডিরেক্ট জ্ঞানমূলক কোশ্চেন। বাতাসের প্রতিসরণাঙ্ক কত? 1। বাতাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.5। ঠিক আছে, এগুলো ডিরেক্টলি বইয়ে নাই, কিছু কিছু হচ্ছে তোমাদের গাইডে আছে এবং পরীক্ষাও আসে, বোর্ড পরীক্ষায়। তো ওখান থেকে হচ্ছে ভাইয়া তোমাদের এমসিকিউ গুলো একটু কালেক্ট করে নিছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো।
এরপর দেখো, একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি? একটি ধ্রুব সংখ্যা না? একটি ধ্রুব সংখ্যা না? এই ধ্রুব সংখ্যাকে তো আমরা কি বলতেছি? প্রতিসরণাঙ্ক বলতেছি। এই ধ্রুব সংখ্যাকে আমরা প্রতিসরণাঙ্ক বলতেছি। দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, হ্যাঁ এইটা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক না। আচ্ছা ওয়েট, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক অথবা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, হ্যাঁ দুইটাই হতে পারে, ঠিক আছে, সবগুলোই হতে পারে। ওকে, কখন সবগুলো হবে? যখন তুমি ওই যে প্রথম মাধ্যমের সাপেক্ষে কোনটার সাপেক্ষে কোনটা লিখতেছো। এই যে পানির প্রতিসরণাঙ্ক যে 1.33, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33, সেম জিনিসটা যদি আমি বলি পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত? 1/1.33 হবে। ওকে, লেন্স সাধারণত কয় ধরনের? দুই ধরনের। কি কি? উত্তল লেন্স, অবতল লেন্স। উত্তল লেন্স বা অভিসারী লেন্স এবং অবতল লেন্স বা অপসারী লেন্স। ওকে, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক একটু আগে দেখলাম 1.5। লেন্সে আলোর কি ঘটে? লেন্সে আলোর হচ্ছে প্রতিসরণ ঘটে, ঠিক আছে, লেন্সে আলোর প্রতিসরণ ঘটে। এই তো শেষ, আমাদের হচ্ছে প্রথম লেকচার শেষ। তো এই লেকচারে আমরা প্রথম লেকচার শেষ, একটু দাঁড়াও, চ্যাপ্টার 5 লেকচার 1 ডান। ঠিক আছে, আমাদের প্রথম লেকচার শেষ। তো এই লেকচারে আলোর প্রতিফলন ছিল আমাদের মেইন টপিক। একদম ভেঙে ভেঙে বুঝাই দিছি আলোর প্রতিফলনটা কেন হয়, আলোর প্রতিফলনটা কেন হয়, এবং এর সাথে বিভিন্ন যে সংযুক্ত যে কথাগুলো ছিল, এই টার্মগুলো ছিল, সবগুলো হচ্ছে ভাইয়া তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিছি। তো ক্লাস নোটটা ভালোভাবে করবা, বইয়ের লেকচারটা একবার পড়বা, ঠিক আছে, তো সবাই আশা করি ক্লিয়ার হয়ে যাবা। ওকে, তো প্রথম লেকচার এই পর্যন্তই। দেখা হচ্ছে লেকচার 2-তে, ওইখানে আমরা হচ্ছে লেন্সের ব্যবহারগুলো পড়বো, উত্তল লেন্স অবতল লেন্স কেন অভিসারী কেন অপসারী, এই জিনিসগুলো আমরা হচ্ছে ওখানে দেখবো। তো তখন আরো ভালোভাবে ক্লিয়ার হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে লেকচার 2-তে। ততদিন পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।